হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং ৮ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র। তাহলে এই পাঠের আমি ক্রিয়াকলাপ, অনুশীলনী এবং এক্সট্রা কোয়েশ্চেন আমি এই পাঠে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো, প্রথমে আমি তোমাদেরকে অনুশীলনী দিয়ে দেবো, তারপর ক্রিয়াকলাপ এবং সঙ্গে তোমাকে এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দেবো। তাহলে চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে এখন অনুশীলনী দেখে নাও। ১ নম্বর হলো, নিচে প্রশ্নগুলোর সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম যেটি শুদ্ধ হবে সেটিকে তুমি গোল বৃত্তটি কীভাবে পূরণ করবে। ১ নম্বর ক নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের কোন বস্তুর মধ্য দিয়ে আলো যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছ 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার তোমার খ হয়ে যাবে যে কাচের গ্লাস। তাহলে কাচের গ্লাস তোমার 2 নম্বর অপশন আছে। তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। খ নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের কোন বস্তুটি জল দ্রবীভূত হয়। দ্রবীভূত জলের সঙ্গে মিশে যায়। তাহলে এই 4টা অপশন অলরেডি দিয়ে দিচ্ছি। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে তোমার মিছরি হয়ে যাবে। তাহলে 3 নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, 2 নম্বর দেওয়া হলো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও। ক হলো যে জলে ভাসমান দুটি বস্তুর নাম লেখো যে বস্তুগুলি কি জলে ভেসে থাকে। তাহলে দুটা তোমাকে বলেছে, তুমি দুটা লিখে নেবে যে কাঠ হয়ে যাবে এবং প্লাস্টিক বোতল হয়ে যাবে, যেটা জলে ভেসে থাকে। খ নম্বর হলো কোয়েশ্চেন যে জলে দ্রবীভূত দুটি বস্তুর নাম লেখো যেটা জলের সঙ্গে মিশে যায়। তাহলে তুমি দুটি বস্তুর নাম লিখবে, লবণ, চিনি হয়ে যাবে। গ নম্বর দেখে নাও, দুটি স্বচ্ছ বস্তুর নাম লেখো। তাহলে স্বচ্ছ বস্তু হয়ে যাবে তোমার পরিষ্কার কাঁচ, পরিষ্কার জল হয়ে যাবে। গ নম্বর কোয়েশ্চেন হলো বাড়িতে ব্যবহৃত দুটি ঘূর্ণায়মান বস্তুর নাম উল্লেখ করো। তাহলে হয়ে যাবে তোমার ফ্যান হয়ে যাবে এবং চরকা হয়ে যাবে। চো আর চোর, কেকের চরকা হয়ে যাবে। তাহলে তুমি দুইটা নাম লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, 3 নম্বর দেওয়া হলো যে নিম্নলিখিত জিনিসগুলিকে দুটি ভাগে ভাগ করো। যে জিনিসগুলি জলে ভাসে এবং যে জিনিসগুলি জলে ডুবে যায়। তাহলে দেখতে পাচ্ছ এখানে থার্মোকল আছে, মাটির প্রদীপ আছে, পিন আছে, প্লাস্টিকের বাটি আছে, শুকনো পাতা আছে, রাবার ব্যান্ড আছে, প্লাস্টিকের ক্লিপ আছে, তারপর পেন্সিল আছে, মার্বেল আছে, ইটের টুকরো আছে। তাহলে এখান থেকে চুজ করে এখানে লিখবে যে জলে ভাসমান বস্তু হয়ে যাবে কী কী এবং জলে দ্রবীভূত বস্তু কী কী, এখানে তুমি লিখে নেবে। তাহলে তুমি লিখে নেবে যে জলে ভাসমান বস্তু হয়ে যাবে থার্মোকল, প্লাস্টিকের বাটি, শুকনো পাতা, তারপর রাবার ব্যান্ড, প্লাস্টিকের ক্লিপ, পেন্সিল হয়ে যাবে, যেটা জলে ভাসমান বস্তু হয়ে যাবে। জলে ডুবে যাওয়া বস্তু হয়ে যাবে মাটির প্রদীপ, পিন, মার্বেল, ইটের টুকরো। ঠিক আছে, তাহলে তুমি এভাবে কিন্তু লিখে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে কোনো বস্তু জল ভাসবে নাকি ডুবে যাবে তা কিসের উপর নির্ভর করে। তাহলে তুমি আনসারটা দেখে নাও। আনসারটা এভাবে লিখতে পারো যে কোনো বস্তু জলে ভাসবে না ডুবে যাবে তা প্রধানত নির্ভর করে বস্তুটির ঘনত্ব, ডেনসিটি এবং জলের ঊর্ধ্বমুখী চাপের উপর, যা আর্কিমিডিসের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হলে তা ডুবে যায় আর কম হলে ভেসে থাকে। এছাড়া বস্তুর ওজন তার অপসারিত জলের ওজনের চেয়ে কম হলে বস্তুটি ভেসে থাকে। তো এইভাবে আনসারটা তোমরা লিখে নেবে।
তারপর নেক্সট ক্রিয়াকলাপ দেখে নাও। দেওয়া হলো যে এক ক্রিয়াকলাপ একে হলো যে নিচের ছবিতে দেওয়া বস্তুগুলি সংগ্রহ করো, সাবধানে লক্ষ্য করো যে 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 সেগুলির মধ্যে কোনটি জলের উপর ভাসবে এবং কোনটি বস্তু জলে ডুবে গেছে। এভাবে দেখে অপর পৃষ্ঠার তালিকাটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ অপর পৃষ্ঠায় তালিকা দিয়ে দিয়েছি, যে বস্তু দিয়ে দিয়েছি। জিনিসটি জলে ফেলার আগে তোমার অনুমান, জিনিসটি জলে রাখার পর তুমি কি দেখেছো, এর কারণ কি হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেখে নাও গাছের পাতা দিয়ে দিচ্ছি। তাহলে তুমি কি অনুভব করলে সেটা এখানে লিখবে, তুমি কি দেখেছো সেটা লিখবে এবং এর কারণ কি হতে পারে তুমি এখানে লিখবে। তাহলে আনসারটা এইভাবে লিখতে পারো যে গাছের পাতা তোমার অনুভব হয়ে যাবে যে হালকা ভাসবে। তুমি কি দেখেছো সেটা লিখবে যে ভাসমান। এর কারণ কি হতে পারে, গাছের পাতার ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হয়ে যাবে। তারপর নেক্সট দেখে নাও পেরেক হয়ে যাবে। অনুমান করলে যে ভারী ডুববে। দেখেছো ডুবে গেছে। এর কারণ কি হতে পারে, পেরেকের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা বেশি হবে। কাগজের কাপ হয়ে যাবে ভাসবে হালকা, কারণ হালকা। তারপর দেখলে এটা ভাসমান। কাগজের কাপের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হবে। নুড়ি হয়ে যাবে ভারী হয়ে যাবে এবং ডুবে গেছে। নুড়ি ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হবে। কলমের খাপ হয়ে যাবে হালকা এবং ভাসমান হবে। কলমের খাপের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম হবে। নেক্সট দেখে নাও দেওয়া হলো যে বস্তু হয়ে যাবে ইস্পাতের চামচ। অনুমান করলে ভারী হবে এবং ডুববে। ভাসমান হয়ে যাবে ডুবে গেছে এবং ইস্পাতের চামচের ঘনত্বে জলের ঘনত্বের অপেক্ষা বেশি হবে। পাখির পালক হয়ে যাবে হালকা ভাসবে হয়ে যাবে এবং ভাসমান হয়ে যাবে। নেক্সট দেখে নাও পাখি পলকের ঘনত্বে জলের ঘনত্বের চেয়ে কম হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি টেবিলটি পূর্ণ করে দেবে। নেক্সট ক্রিয়াকলাপ 2তে দেওয়া হলো যে বস্তুটির আকৃতি নির্ধারণ করে যে এটি জলে ভাসবে নাকি ডুবে যাবে। এসো এটি প্রমাণ করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে টেবিল দিয়ে দিচ্ছি যে যখন অ্যালুমিনিয়ামের পাত এটি ভাসবে নাকি ডুবে যাবে পর্যবেক্ষণ করে কি দেখতে পেলে, ভাসমান ডুবে যাওয়া এর কারণ কি হতে পারে। তাহলে প্রথম দেওয়া হলো যে জলের উপর ভাসিয়ে দেওয়া হয়। তাহলে তুমি লিখবে যে ভাসমান, জলের উপর ভাসিয়ে দেওয়া হয়ে যাবে ভাসমান, ডুবে যায় না। এর কারণ হতে পারে পাতার ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম বা সমান হয়, তাই এটি বেশি থাকে। 2 নম্বর দেখে নাও দেওয়া হলো যে জোরে ঠেলা দিয়ে বলের আকৃতি দেওয়া হয়ে যাবে ডুবে যায় এর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হয়। নেক্সট দেখে নাও কাপের আকৃতি দেওয়া হয়ে যাবে ভাসমান, এর উচ্চ ঘনত্ব এবং প্লাবতা কমে যায়। ঠিক আছে, কমে যাওয়া। ঠিক আছে, এভাবে কিন্তু লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 3 দেখে নাও দেওয়া হলো যে তোমার বাড়িতে ব্যবহৃত কিছু পরীক্ষা করো এবং নিচের তালিকা পূরণ করো। তাহলে নাম দিয়ে দিচ্ছি, বাড়িতে ব্যবহৃত কিছু পরীক্ষা করো। তাহলে নাম এখানে লিখবে জলে ভাসে জলে ডুবে। তাহলে তুমি এইভাবে কিছু নাম লিখতে পারো, যেইভাবে আমি বলে দিচ্ছি যে প্লাস্টিকের বোতল লিখতে পারো জলে ভাসে। ঠিক আছে, এবার জলে ডুবে না। তেল বোতলের ছিপি হয়ে যাবে ভাসে। ঠিক আছে, রাবার হয়ে যাবে ভাসে হয়ে যাবে। মুদ্রা ইস্পাত চামচ হয়ে যাবে ভাসে। দাঁত ছুরি চীনামাটির প্লেট হয়ে যাবে জলে ডুবে। তারপর হয়ে যাবে জলে ডুবে হয়ে যাবে। তারপর চীনা মাটির কাপ মগ হয়ে যাবে জলে ডুবে। তারপর মাটির খেলনা হয়ে যাবে জলে ডুবে। ধাতুর চামচ হাতা হয়ে যাবে ডুবে। প্লাস্টিকের চামচ হয়ে যাবে জলে ভাসে এবং প্লাস্টিক বাটি হয়ে যাবে জলে ভাসে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা পর্যবেক্ষণ করে লিখতে পারো।
নেক্সট ক্রিয়াকলাপ 4 দেখে নাও। দেওয়া হলো যে নিচের তালিকায় দেওয়া বস্তুগুলি সংগ্রহ করো এবং তালিকাটি পূরণ করার জন্য সেগুলি পরীক্ষা করো। বস্তুর নাম এখানে দিয়ে দিচ্ছি। যখন চোখের সামনে রাখা হয় দেখা গেছে, তখন অন্যদিকে বস্তুগুলি দেখা যায় না। ঠিক আছে, তাহলে দেখা গেছে এবং দেখা যায় না তুমি এখানে লিখবে। তাহলে তুমি লিখবে এভাবে যে প্লাস্টিকের স্কেল বর্ণহীন হয়ে যাবে হা দেখা গিয়েছে। এখানে তুমি কিন্তু এটা দেখা যায় না, তাহলে আমি এখানে ব্ল্যাঙ্ক দিলাম। রুমাল হয়ে যাবে না দেখা যায় না। কাচের গ্লাস হয়ে যাবে হা দেখা গেছে। স্টিলের থালা হয়ে যাবে না দেখা যায় না। নেক্সট হয়ে যাবে খালি প্লাস্টিকের বোতল হয়ে যাবে হা দেখা গেছে। ঠিক আছে, কাগজ হয়ে যাবে না দেখা যায় না। তো এইভাবে তুমি বস্তুগুলি দেখা যায় বা দেখা গেছে সেগুলি তোমরা এইভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, দলগত কার্যকলাপের মধ্যে দেওয়া আছে যে ঘড়ি, ছবির ফ্রেম এবং গ্রন্থাগারের বইয়ের আলমারির দরজায় কেন কাঁচ ব্যবহার করা হয়। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখতে পারো যে দেওয়াল ঘড়ির ভিতরে কাটা ও ডায়ালকে ধুলোবালি, আর্দ্রতা এবং বাহ্যিক আঘাত থেকে রক্ষা করার জন্য উপরের দিকে কাঁচ ব্যবহার করা হয়। কাঁচ স্বচ্ছ হওয়ার আমরা কাঁচের ভিতরে দিয়ে দূর থেকে সব দেখার সুবিধা লাভ করি, এটাই প্রধান কারণ। ছবির ফ্রেমে কাঁচ ব্যবহার করা হয় শিল্প কর্মটিকে ধুলোবালি, আর্দ্রতা, পোকামাকড় ইত্যাদি হাত থেকে রক্ষা করার জন্য। কাঁচ স্বচ্ছ পদার্থ, তাই দূর থেকে আমরা ছবিটিকে দৃশ্যমান দেখি। তাছাড়া মরচে ধরার ভয় থাকে না। আলমারির সামনে কাঁচ ব্যবহার করা হয় প্রধানত ভিতরের জিনিসপত্র সহজে দেখার সুবিধার জন্য। তাছাড়া নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাঁচ ব্যবহার করা হয়। তো এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ 5 নম্বর দেওয়া হলো যে একটি বড় ইস্পাতের বাটির নিচে একটি মুদ্রা রাখো। এখন বাটিতে জল ঢেলে দাও। তুমি কি জলের মধ্য দিয়ে মুদ্রাটি দেখতে পাচ্ছ? এর থেকে তুমি কি বুঝতে পেরেছো? আলো জলের মধ্য দিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে তুমি আনসারটা লিখবে যে জলের মধ্য দিয়ে মুদ্রাটি দেখতে পাচ্ছি কারণ আলো জলের মধ্য দিয়ে যেতে পারে। জলের নিচে থাকা মুদ্রা দেখার মূল কারণ হলো আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। যখন মুদ্রা থেকে আলো ঘন মাধ্যম অর্থাৎ জল থেকে হালকা মাধ্যমে অর্থাৎ বাতাসে আমাদের চোখে আসে, তখন আলোক রশ্মি বেঁকে যায়। এর ফলে মুদ্রাটির একটি প্রতিবিম্ব আসল অবস্থানের চেয়ে একটু উপরে দেখা যায়, যা আমাদের খালি চোখে দৃশ্যমান হয়। এক কথায় জলের মধ্য দিয়ে আলো যেতে পারে। ঠিক আছে, এভাবে আনসারটা লিখে নেবে। নেক্সট 6 নম্বর ক্রিয়াকলাপ দেখে নাও। দেওয়া হলো যে তোমাদের বাড়িতে ব্যবহৃত কোন জিনিসগুলিতে কাঁচ ব্যবহার করে সেগুলির একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু নিজেই অবজার্ভ করে দেখতে পারো তোমাদের বাড়িতে কি কি জিনিস আছে, কাঁচের জিনিস আছে, সেগুলি তোমরা কিন্তু নাম লিখে নেবে। ঠিক আছে, তোমরা এটা নিজেই করে নেবে। নেক্সট দেখে নাও কেন কাঁচ ব্যবহার করা হয় লিখো। তো এইটার আনসার তুমি দেখে নাও কি হতে পারে যে আমাদের বাড়িতে ব্যবহৃত বহু জিনিস কাঁচে ব্যবহার করা হয়, যেমন পানির গ্লাস, জগ, বাটি, প্লেট, বিভিন্ন স্টোরেজ জার বা বোতল, ঘরের জানলা, বৈদ্যুতিক বাতি, ফুলদানি, আলমারি, আয়না, দেওয়াল ঘড়ির অপর দিকে ডাইনিং টেবিলের উপরের কাঁচ, দরজা জানালার শক্ত কাঁচ ইত্যাদি। কাঁচ মূলত তার স্বচ্ছতা ও বিষাক্ততা এবং স্থায়িত্বের কারণে বাড়িতে থাকা জিনিসগুলিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট 7 নম্বর দেখে নাও। 7 নম্বর ক্রিয়াকলাপ হলো যে নিচের তালিকায় দেওয়া বস্তুগুলি সংগ্রহ করো। প্রতিটি বস্তু ঘোরানোর পর পর্যবেক্ষণ করো এবং তালিকা পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ বস্তু দিয়ে দিচ্ছে, তুমি কি দেখেছো ঘুরছে না, তাহলে মুদ্রা হয়ে যাবে ঘুরেছে।
বালা হয়ে যাবে গড়ছে, চাবি হয়ে যাবে গড়ছে না, লাটিম হয়ে যাবে গড়ছে। তারপর দেখে নাও খালি দেশলাইয়ের বক্স হয়ে যাবে গড়ছে না। তারপর হয়ে যাবে ক্যারামের গুটি হয়ে যাবে গড়ছে। ঠিক আছে, এভাবে তুমি লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 8 দেখে নাও, দেওয়া হলো যে পুরনো কাগজ, ছোট বাঁশের কাঠি এবং কাঁচি সংগ্রহ করো। কাজগুলিকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মাপের গোল এবং চৌকা করে কাটো। নিচের ছবিতে দেখানোর উপরে ঘোরানোর সরঞ্জাম তৈরি করো। প্রতিটি জিনিস ঘোরানোর সময় কি দেখতে পেলে তা তালিকাতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ ঘোরানোর সরঞ্জাম দিয়ে দিচ্ছি এখানে। তাহলে প্রথম তুমি কি লক্ষ্য করেছো, তাহলে এটা ঘুরবে না ঘুরবে না দেখতে পাচ্ছ। তাহলে তুমি দেখতে পাচ্ছ ঘোরানোর সরঞ্জাম দিয়ে দিচ্ছি। ক্রিয়াকলাপের প্রথমে দেখতে পাচ্ছ গোলাকার সরঞ্জামটি এবং তৃতীয় চৌকা আকৃতির সরঞ্জামটি ভালোভাবে ঘুরেছে, দেখতে পাচ্ছ প্রথম এবং তৃতীয়টি। আর তৃতীয় সরঞ্জামটি ঘোরানোর সময় গোলাকার লাগছিল, তবে দ্বিতীয় সরঞ্জামটি ভালোভাবে গড়েনি। কারণ দেখে নাও, এভাবে লিখতে পারো যে প্রথম গোলাকার সরঞ্জামটি ঠিক মাঝখানে অর্থাৎ কেন্দ্রের বাঁশের কাঠিটি ছিল, তাই ভালোভাবে গড়েছিল। দ্বিতীয় সরঞ্জামটিতে বাঁশের কাঠিটি কেন্দ্র থেকে দূরে অবস্থান করেছিল, দেখতে পাচ্ছ কেন্দ্র থেকে দূরে অবস্থান ছিল, তার জন্য তাই ভালোভাবে গড়েনি। আবার তৃতীয় সরঞ্জামটি চৌকো আকৃতির হওয়ায় সত্ত্বেও ভালোভাবে গড়েছিল এবং গোলাকার লাগছিল। তার কারণ হলো সরঞ্জামটি ঠিক মাঝখানে অর্থাৎ কেন্দ্রে কাঠিটি স্থাপন করা হয়েছে। তো এইভাবে কিন্তু লিখতে পারো আনসারটা। তারপর লাস্ট ক্রিয়াকলাপ 9 দেখে নাও, দেওয়া হলো যে কোয়েশ্চন হলো যে ঘূর্ণায়মান বস্তুর একটি তালিকা তৈরি করো। তাহলে তুমি আনসারটা লিখবে যে ফ্যান, সাইকেলের চাকা, গাড়ির চাকা, মাটির হাঁড়ি, তৈরি করার কোমরের চাকা, লাঠি, চরকি, টাকু ইত্যাদি। তাহলে এগুলি সরঞ্জামের নাম তোমরা লিখে নেবে। তারপর এই পাঠটির কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তো দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি যে কয়েকটি হালকা জিনিসের নাম লিখো। তাহলে তোমরা লিখবে গাছের পাতা, থার্মোকল, পাখির পালক, কাগজের টুকরো, কাগজের কাপ, প্লাস্টিকের চায়ের কাপ, তুলা ইত্যাদি। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, লিখে নেবে যে জলে সহজে ডুবে যায় এমন কিছু বস্তুর নাম লিখো। তাহলে তোমরা লিখবে পাথর, ইস্পাতের চামচ, পেরেক, লোহার গজাল, মাটির ঢেলা, বালি। জলে দ্রবীভূত 4টি বস্তুর নাম লিখো। তাহলে আনসার লিখবে লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল, বেকিং পাউডার হয়ে যাবে। তারপর 4 নম্বর দেখে নাও, জলে দ্রবীভূত হয় না এমন কিছু বস্তুর নাম লিখো। তাহলে লিখবে বালি, তেল, চক, পাউডার, কাঠ, প্লাস্টিক, মোম, গ্রাফাইট, কাঁচ হয়ে যাবে। কিছু স্বচ্ছ বস্তুর নাম লিখো। তাহলে তোমরা লিখবে কাঁচ, সাধারণ কাঁচ, বিশুদ্ধ জল, বিশুদ্ধ বায়ু, হীরা হয়ে যাবে। 6 নম্বর দেখে নাও, 4টি ঘূর্ণায়মান বস্তুর নাম লিখো। তাহলে লিখবে একটি মুদ্রা, চুড়ি, ক্যারাম গুটি, লাটিম, চরকা, চরকি। 7 নম্বর দেখে নাও, আমাদের দেশে ব্যবহৃত লাটিম সম্পর্কে কি জানো লিখো। তাহলে তোমরা লিখবে আমাদের দেশে ব্যবহৃত লাটিম 1000 বছরের পুরনো একটি খেলনা। প্রাচীনকালে লাটিম কাদা মাটি দিয়ে তৈরি করা হতো, বর্তমানে এটি কাঠ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে তৈরি হয়। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, চরকা কি। তাহলে বলবে সুতো কাটার একটি যন্ত্র হয়ে যাবে চরকা। 2টি অস্বচ্ছ বস্তুর নাম লিখো। তাহলে লিখবে কাঠ, পাথর, ইট, বই বা খাতা, কার্ডবোর্ড। ঠিক আছে, এভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, 10 নম্বরে 3টা শূন্যস্থান আছে। শূন্যস্থান দেওয়া হলো যে কোনো বস্তু ভাসমান বা ডুবে যাওয়ার বিষয়টি কেবল বস্তুটির ড্যাশ বা ড্যাশ কিনা তার উপর ভিত্তি করে না। তাহলে লিখবে বস্তুটির ভারী বা হালকা কিনা তার উপর ভিত্তি করে না। খ নম্বর দিয়ে লিখতে পারো কোনো বস্তুকে তার আকৃতির পরিবর্তন করে ড্যাশ বা ড্যাশ দেওয়া যেতে পারে। তাহলে ভাসিয়ে বা ডুবিয়ে
যেতে পারে, ডুবিয়ে দেওয়া যেতে পারে। লাস্ট দিকে নাও, গ নম্বর হবে কিছু বস্তু জলে ফেললে ড্যাশ থাকে এবং কিছু বস্তু ড্যাশ যায়। তাহলে বলবে ফেললে ভাসমান থাকে এবং কিছু বস্তু ডুবে যায়। তাহলে এইভাবে কিন্তু শূন্যস্থান তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টি ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।